পারে না, খুব বিরক্ত। আমি যত এইসব খবর দেখি, সত্যি আমি এখানে আমার অন স্ক্রিন বলতে কোনো রকম দ্বিধা নেই। আমি এই সব কর্মকাণ্ডে যে কজন, একজন দুজন যারা করছে, তারা কিন্তু এই অ্যাডভেঞ্চার স্পোর্টসটাকে নোংরামির জায়গায় নিয়ে যাচ্ছে, এবং এর জন্য কিন্তু আমাদের দিকেও কালকে আঙুল তুলতে পারে কেউ। আমি যদি কাউকে টাকা চাইতে যাই, তখন বলবে যে তোমাদের পর্বতারোহণ যারা বড় বড় পর্বতারোহী তারা সবাই চিটিংবাজ। এটা মনে হয় শোনার সময় হয়ে যাচ্ছে আমাদের। আমার লোন নেই কেন? আমি নিজে যতটুকু জোগাড় করতে পারি, আমার বন্ধুবান্ধব যতটা আমাকে দিতে পারে, আমার স্পন্সররা যতটুকু দিতে পারে, আমি ততটুকুতেই যাই। কারণ এটা আমার ভালোবাসার জায়গা। আমার ভালোবাসার জায়গায় আমি কোনো সময় বলবো না রাজ্য সরকার কাছ থেকে এত লোন নেই, টাকা দাও, কেন্দ্রীয় সরকার দাও। আলটিমেট যদি দেয়, আমার অ্যাচিভমেন্ট দেখে দিল, সেটা আমার কাছে প্লাস পয়েন্ট হবে, আমার একটা আলাদা ক্রেডিট হবে, আমার একটা অ্যাওয়ার্ড রিওয়ার্ড হবে। এগুলো রিওয়ার্ড বলে, এক্সট্রা যেটা পাওয়া যায়। আর লোন করে বিরিয়ানি খাবো, এটা কোনো যুক্তির কথা না। প্রথম অসামরিক বাঙালি হিসাবে এভারেস্ট শীর্ষে পা রাখা, তারপর এক এক করে 8,000ই শৃঙ্গ 7বার জয়, এবং সাথে এখনও অবধি 36টা এক্সপিডিশনের অভিযানের কৃতিত্ব তার ঝুলিতে। শীর্ষ টাইমস আজকে এসে গেছে দেবাশিস দার কাছে, আমাদের সবার প্রিয় পর্বতারোহী দেবাশিস বিশ্বাস, যিনি পেয়েছেন সেরা বাঙালির শিরোপাও। এটা শুরু যদি আমি বলি, আমি তখন কৃষ্ণগড়ে থাকতাম। কৃষ্ণগড় গভর্নমেন্ট কলেজে আমার পড়াশোনা। তখন গভর্নমেন্ট কলেজের একদম শেষের দিকে আমরা 4-5 বন্ধু মিলে ঠিক করলাম যে ট্রেকিং করব। তখনও ট্রেকিং কথাটা খুব একটা প্রচলিত ছিল না, যে এখন যেমন অনেক চারপাশে ট্রেকার, এখন ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক গ্রুপ তৈরি হয়ে যায়। তখন তো এটা তো অনেক বছর আগে, 91-92 সাল, তো সেটা অনেক বছর। তো আমরা 5-6 জন বন্ধু মিলে ঠিক করলাম ট্রেকিং যাব। এবার ট্রেকিং যেতে গেলে কী করতে হয় সেটাও আমরা জানতাম না। একটা ওই ব্যাগ এসে দেখলাম কলকাতায়, আমি থাকতাম কৃষ্ণনগরে। কলকাতায় এসে দেখলাম যে এ তো অনেক দাম, প্রায় 1,500 তখন 1,000-1,200 টাকা, মানে অনেক টাকা। তো এটা আমি দেখলাম যে এটা আমাদের মনে হয় এটা আমাদের স্পোর্টস না। আমাদের কৃষ্ণনগরে গৌরী বাজার বলে একটা জায়গা আছে, ওইখানে সমস্ত রকম মণিহারি জিনিসপত্র পাওয়া যায়। আমি খুব ফাইন কোয়ালিটি চট কিনে নিলাম, নিয়ে বাড়িতে সেলাই করে নিলাম। আমার বাড়িতে একটা সেলাই মেশিন আছে, তো সেটাতে সেলাই করে নিলাম। আর শুনলাম যে ওখানে বরফ পড়ে, তখনও তো আমরা জানি না কৃষ্ণনগরে থেকে বরফ পড়ার আইডিয়া কোথা থেকে আসবে, কিন্তু বরফ পড়লে ভিজে যেতে পারে এই ভয় থেকে ওই পলিথিন শিট কিনে তার ভিতরে সেলাই করে, তার ভিতরে মার্কিন কাপড় দিয়ে, বাইরে চট দিয়ে, তো এরকম একদম নিজের মতন করে নিজের মতন করে কতগুলো খাপ লাগবে, চটি রাখার জন্য একটা, জলের বোতল রাখার জন্য একটা, ছোটোখাটো টুকটাক জিনিস রাখার জন্য একটা, এরকম একটা সুন্দর ব্যাগ বানিয়ে নিয়ে এবার বেরিয়ে পড়লাম। এটা আমার দায়িত্বই যে আমাকে দেখে আরও 10 জন আসুক। কারণ দেবাশিস বিশ্বাস কী হচ্ছে কি না হচ্ছে একদম দেবাশিস বিশ্বাসের ব্যক্তিগত অ্যাচিভমেন্ট, কিন্তু আমাকে দেখে যদি আর একটা ক্যারেক্টারও এগিয়ে আসে, ছেলেরা এবং অবশ্যই মেয়েরা, আমি চাইবো মেয়েরা আসুক। কারণ না, মেয়েদের এগিয়ে আসাটা অনেক বেশি জরুরি। একটা সমাজে এগোতে গেলে না, মেয়েদের এগিয়ে আসা জরুরি। কারণ মেয়েদের কিন্তু অনেক রকম বাধার সম্মুখীন হতে হয়। আমার এই পর্বতারোহণের এতে কেন, যে মেয়েদের কিছু শারীরিকগত সমস্যা থাকে, আর আমরা যখন যাই এই পাহাড়ে, এভারেস্ট কিংবা কাঞ্চনজঙ্ঘা কিংবা এই বড়, সেগুলো তো প্রায় 1 মাসের ধাক্কা, মানে 2 মাসের ধাক্কা। আর একটু ছোটো যেটা 7,000 মিটার, 6,500 মিটার, সেটাও 40-42 দিন। তো সেই জন্য না মেয়েদের অনেক সমস্যা হয় সেখানে থাকা, টয়লেট, তারপর তার মানে মেনস্ট্রুয়েশন প্রবলেম। তো এই সমস্তগুলো নিয়ে আমি, মানে আমার খুব ক্লোজ যারা, তাদেরও দেখেছি এই সমস্যাগুলো নিয়ে আমার কাছে এসছে। এবার ওই সমস্যাগুলো যদি ওভারকাম করতে পারে, তবেই কিন্তু সে একজন ভালো মাউন্টেনিয়ার হতে পারে। এটা তো একদিনের কোনো স্পোর্টস না, কিংবা এই 100 মিটার দৌড়ের জন্য না, যে ঠিক আছে এটা তো কয়েক সেকেন্ডের ব্যাপার, 10-15 সেকেন্ড, 20 সেকেন্ড। এইখানে 2 মাস, 1.5-2 মাসের গল্প করে। কারণ আরও একটা সমস্যা বাড়ি থেকে হয়, কোথায় থাকছে, মানে কোথায় থাকছে, বাড়ির লোকের একটা চিন্তা থাকে। শুধু চিন্তা না, এটা আমরা যে সোকল সমাজের অনেক হাজার একখানা কোশ্চেন হয়, কার সঙ্গে থাকছে। কারণ দেখা যায় যে কোনো একটা, এটা একদম খুব বাস্তব, যে আমরা যখন যাচ্ছি, কোনো একটা মহিলা যাচ্ছে, আমি আছি, এমন তার জন্য আলাদা তাঁবু, আমার জন্য আলাদা তাঁবুর ব্যবস্থা করা সম্ভব হয় না সব সময়। যে এমন একটা জায়গায়, এক্সট্রিম জায়গায় একটা তাঁবু লাগানোর জায়গা নেই, কিংবা 2টো তাঁবু নিলেও তাঁবুটা ক্যারি করতে হয়। তো একটা তাঁবুতে 4 জন থাকাটা অনেক সোজা, 4 ভাগের 1 ভাগ হয়ে যায় খাটনি। আর 4টে তাঁবু তোলা মানে অসম্ভব একটা ব্যাপার। সেখানে ওই মেয়েটাকে কিন্তু কারোর সঙ্গে একই সঙ্গে তাঁবুতে সারা 24 ঘন্টা থাকছে সে। সুতরাং এই সমস্যাগুলো হয়, এগুলো ওভারকাম করে যারা আসছে তাদের আমি তো আমার তরফ থেকে স্যালুট। আর বলবো, যারা করতে চান, যতটুকু আমি হেল্প করব, কিন্তু
আমার কাছে আসতে হবে। আর সামনে এসে বসলে আর এখানে অসুবিধা নেই, পশ্চিমবঙ্গে না প্রায় 150-র উপর এরকম অর্গানাইজেশন আছে যারা রেগুলার এইটা করে বেড়াচ্ছে, ছেলে মেয়েদের নিয়ে যাচ্ছে। সুতরাং আমার কাছেই আসতে হবে তা না, তার বাড়ির কাছের কাউকে খুঁজুক সেখানে। আর আমার তো আমি বলেইছি একটা ওপেন ফোরাম বানিয়েছি, যে কেউ আসতে পারে, ছোট থেকে বড় বিভিন্ন রকম আমরা প্রোগ্রাম করি, অ্যাডভেঞ্চার আমরা এক্সপিডিশন করি। এই স্পোর্টসটাকে বাছলে কি কোনো রকম কাজের সুরাহা কর্মক্ষেত্রে হতে পারে? কি কি অ্যাসপেক্টস এর ভেতরে কি কি সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, সে যদি মানে খুব মন থেকে করে নিশ্চয়ই এটার এখন, কারণ কি এখন অ্যাডভেঞ্চার ট্যুরিজম খুব বড় মাপের এগোচ্ছে। আমাকেই বিভিন্ন জায়গায় গিয়ে বলতে হয় অ্যাডভেঞ্চার ট্যুরিজম নিয়ে। তো আমি যেহেতু একটা ইনকাম ট্যাক্সের বড় পদে আছি, আমার পক্ষে তো এটা ছেড়ে দিয়ে গিয়ে ওটা তো প্রফেশনালি করা যাবে না। কিন্তু যারা প্রফেশনালি করছে, এরকম বহু ছেলে মেয়ে আছে যারা কিন্তু প্রফেশনালি করছে অ্যাডভেঞ্চার ট্যুরিজম। আমি নিজেই জানি, আমরা যখন কাউকে বলি যে আমরা একটা ক্যাম্প করছি, অসংখ্য, আমি একটা সামার ক্যাম্প করতে যাচ্ছি, আমি একটা ওপেন ফোরাম বানানো আছে অ্যাডভেঞ্চারের জন্য, যারা ইন্টারেস্টেড তারা এসে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি কিন্তু তাদের দিশা দেখাতে পারবো, আমার সঙ্গে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যেতে পারবো তাদের মতন। যে ছোট প্রোগ্রাম, অবশ্যই আমি যেই বড় প্রোগ্রাম করি সেটা তো কাউকে নেব না, সেটা নেওয়া ঠিক হবে না, তাকে ধাপে ধাপে সেই জায়গাটা তৈরি হতে হবে। আর এই যে আমি বলেছি সামার ক্যাম্পে অলরেডি আমি বলেছি 70 জন নেব, এখনই 95 জন হয়ে গেছে। মে মাসে যাব, আজকে জানুয়ারির মাসের 6-7 তারিখ, এর মধ্যেই 100 জন আমার লোক হয়ে গেছে যারা অ্যাডভান্স দিয়ে রাজি আছে। এবার আমি বিরক্ত হচ্ছি, এত লোককে আমি নিয়ে গিয়ে করাবো কী করে? তাহলে কেউ যদি প্রফেশনালি এটা ভাবে এবং এই যে 100 জনকে নিয়ে যাচ্ছে, প্রপার সার্ভিস দেয়, যদি 500 টাকা করেও মিনিমাম তার এক একজনের প্রফিট থাকে, তাহলে 100 জনের জন্য 50,000 টাকা কিন্তু থাকে। সুতরাং খাটতে হবে এবং ঠিকঠাক, ওই ফাঁকিবাজি দিয়ে না, আমার মনে হয় ঠিকঠাক যদি খাটে, এর একটা মারাত্মক ভবিষ্যৎ আছে। চারপাশে সবাই কিন্তু প্রতিদিন আরও উৎসাহিত হচ্ছে পাহাড়ে যাওয়ার ব্যাপারে। শুধু পাহাড় না, জলে অ্যাডভেঞ্চার হতে পারে, কোস্টাল ট্রেক, আমি বলেছি কোস্টাল ট্রেক, আকাশে বিভিন্ন রকম বাঙ্গি জাম্পিং, শুধু তাই এমনি আমরা এখন বিভিন্ন ক্যাম্প বানাই আমরা, সেখানে ওই মাঙ্কি ক্রলিং, তারপর দড়ির অনেক রকম ব্রিজ বানিয়ে আমরা সেইখানে বাচ্চারা, বয়স্ক সবাইকে আমরা উৎসাহিত করতে পারি। ছোট ছোট রক ওয়াল বানাই আমরা, আর্টিফিশিয়াল ওয়াল যেটাকে বলি, ক্লাইম্বিং ওয়াল, সেটা যে কোনো তার বাড়িতেও বানানো যেতে পারে। তো সুতরাং এর একটা মারাত্মক ভবিষ্যৎ আছে, তবে খাটতে হবে। এভারেস্টে বা অন্যান্য শৃঙ্গে যে মৃত্যুর ঘটনাটা ঘটে, অনাকাঙ্ক্ষিত মৃত্যু, সেইটার ব্যাপারে যদি একটু বলেন আমাদের। হ্যাঁ, মৃত্যুটা তো সবসময় খুব বেদনাদায়ক, সে যারই হোক। কিন্তু আমরা গত কয়েক বছরে বেশ কিছু মৃত্যু দেখেছি। আর আমি পাহাড়ে গেলে আমি দেখেছি, এদেশি না হোক বিদেশি, এমন না যে আমাদের লোকেরাই উইক বলে আমাদের বেশি হয় শারীরিক ক্ষমতা কম। আমি বহু শারীরিক সক্ষম, মারাত্মক সক্ষম লোককেও আমার চোখের সামনে মারা যেতে দেখেছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলবো 100 জনের মধ্যে অন্তত 70-75 ভাগ নিজের দোষে মারা গেছে। এইটাকে কিন্তু আমরা চাইলে অ্যাভয়েড করতে পারি। নিজের দোষ বলতে আমি নিজেকে জাজ করতে পারিনি, আমি হয়তো সেই দিন সুস্থ নেই, আমি চলে গেছি, সেই দিন আমার রেস্ট নেওয়া উচিত ছিল। আমার হয়তো সেদিন ঠান্ডা লেগে বসে আছে, সেই ঠান্ডাটাকে আমি অ্যাভয়েড করেছি। আমি দেখেছি জালটান বলে একজন, সেটা মনে হয় মানাস স্লো এক্সপেডিশন, ও এত নিজেকে শক্তিশালী ভাবতো, সত্যিকারেরই শক্তিশালী, একদম মাসেলম্যান বলতে যা বোঝায়, 6 ফুট 2-3 ইঞ্চি উঁচু, আর সেরকম মাসেল। ও ওই বেস ক্যাম্পে চান করতো। চান করাটা খুব ক্ষতিকর না, কিন্তু ঠান্ডা জলে না, যদি চান করতে হয় তাহলে গরম জলে, আর চান করে আবার সঙ্গে সঙ্গে প্রপার ক্লোদিং, গরম জামা কাপড় পরে নিতে হয়। ওকে দেখতাম চান করতো হাফ প্যান্ট পরে, হাফাতা কাটা গেঞ্জি পরে বসে আছে। এবার ও হয়তো সুস্থই থাকতো, কিন্তু ওর ঠান্ডা লেগে গেছিলো, সেই অবস্থায় ও গেছে উপরে, কিন্তু ও উঠে লাস্টে পালমোনারি এডিমা হয়ে যায়, বুকে জল টল জমে যায়, তো ও বাঁচে না। তো এরকম অনেক রকম আমাদের এখানেও আমরা বহু লোককে হারিয়েছি। হাওড়ার কুন্তল কারার, এখানে বিপ্লব বৈদ্য, বড় ছন্দা গায়েন, খুব বড় মাউন্টেনিয়ার দীপঙ্কর ঘোষ। দেখা যাবে সবকটা যদি আমরা কাটাছেড়া করি, কোনো না কোনো জায়গায় নিজেদের কিছু একটা ভুল হয়েছিল, হয়তো ক্যালকুলেশন ভুল, ওয়েদার খারাপের মধ্যে বেরিয়ে গেছি, কিংবা নিজের জাজমেন্টে ভুল। রাজীব ভট্টাচার্য বলে একজন, সে খুব ভালো ক্লাইম্বার, কিন্তু সে উঠে গিয়েছিল, ও উঠে আর নামেনি, ও ওখানে বসে বলে শেরপাকে বলেছে তুমি খাবার দাবার নিয়ে আসো, আমি এখানে ওয়েট করছি। ওই একটা হাইটের উপরে না বেশি দিন থাকা যায় না। আমাদের আবার হাইটে বারে উঠতে হয়, কিন্তু উঠে নেমে আসতে হয় নিজেকে অ্যাক্লিমেটাইজ করার জন্য, যে 7000 উঠলাম, আবার 6000 নেমে আসলাম, 7500 উঠলাম, আবার 5500 নেমে আসলাম। এই যে ওঠানামা, এই যত ওঠানামা করবো শরীর খাপ খাইয়ে নেয়। কিন্তু আমি 7500-8000 মিটারে উঠে আমি 5 দিন থেকে যাব, ওইখানে শরীরটা ক্ষয় হতে থাকে, সেই ক্ষয়টা সবসময় নিতে পারে না। এই নিজেকে নিজে জাজ করতে হবে, তুমি তোমার সবথেকে বড় জাজ, কোন সময় কতটুকু করা উচিত কিনা সেটাও ভাবতে হবে। আজকাল যে এরকম চারিদিকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বিভিন্ন ট্রেকিং এজেন্সি আছে, তারপরে যে যার মতো নিয়ে যাচ্ছে অনেকেই, তাদের হয়তো রেজিস্ট্রেশনও নেই বা কোনো কিছু নেই, তো তাদের সাথে যাওয়াটা কতটা সেফ? এখন যে এই প্রোগ্রামগুলো হয়, যে আমি বললাম না যে
তুমি কার সঙ্গে যাচ্ছ সেটা কিন্তু তোমাকে আগে খেয়াল রাখতে হবে। তুমি বললে না যে যদি আমার সঙ্গে কেউ যেতে চায়, আমি তাকে 2, 3, 4টে প্রোগ্রাম দেখে নেব, তার শারীরিক সক্ষমতা কি দেখে নেব। তুমি আগে 4টে প্রোগ্রাম করেছো, ঠিক আছে, তুমি আজকের দিনের প্রোগ্রামের জন্য হয়তো ফিট না, তুমি 20 বছরের তোমার অভিজ্ঞতা আছে, কিন্তু গত 2 মাস তুমি মাঠে নামোনি। এই যে ব্যাঙের ছাতার মতন গজিয়ে যাচ্ছে, গজিয়ে যাওয়া ভালো, যে সবাইকে নিয়ে যাচ্ছে পাহাড় কিংবা অ্যাডভেঞ্চারের প্রতি ভালোবাসা তৈরি হচ্ছে, খুব ভালো, কিন্তু যাদের নিয়ে যাচ্ছে তাদের সক্ষমতাটা জানতে হবে। টিম তাদের তৈরি করতে হবে এইভাবেই যে টিমের সবথেকে উইকেস্ট পার্সন যে তার কথা ভেবে, সব থেকে স্ট্রং পার্সনের জন্য ভেবে লাভ নেই, ও তো আগেই চলে যাবে। উইকেস্ট পার্সনটাকে ঠিকঠাক নিয়ে পৌঁছতে পারবে, তবেই টিমের সাকসেস। এখানে আজকে এই জিরো লেভেলে বসে যেই স্পিডে দৌড়বে, তুমি হয়তো দেখা গেল 3000 মিটারে যখন উঠে যাচ্ছ, 4000 মিটার হয়ে যাচ্ছে, তোমার সেই সক্ষমতা থাকবে না। অথচ যেই লোকটা অনেক উইক আছে সে হয়তো ওখানে ভালো করছে। শারীরিক কন্ডিশন কীভাবে কার কোথায় কাজ করে সেটা কিন্তু বারে বারে গিয়ে তবেই জানা যায়। সেজন্য হঠাৎ করে আনকোড়া কাউকে নেওয়াটা মোটেই মানে একদম সেফ না। কারণ তুমি ভাবছো তোমার থেকেও স্ট্রং, আমি অনেক দেখেছি এখানে ভালো প্লেয়ার মানে ডিস্ট্রিক্টে ফুটবল খেলে, সে তো যথেষ্ট সক্ষম, কিন্তু যেই একটা হাইটের উপর উঠছে সে অসুস্থ হয়ে যাচ্ছে, কারণ তার লাং নিতে পারছে না, ওই কম অক্সিজেন নিতে পারছে না। এটা কিন্তু বিরাট প্র্যাকটিস করে হয় না, এটা কারো কারো ক্যাপাসিটি বেশি থাকে, কারো অনেকে রোগা মেয়ে দেখবে উপরে গিয়ে, আমাদের পিয়ালি দেখো উপরে গিয়ে ভালো থাকছে, কিন্তু অনেক শক্তপোক্ত মেয়ে উপরে গিয়ে খারাপ হয়ে যাচ্ছে, অনেক রোগা আমি যেমন ছোটোখাটো চেয়ারায় চলে যাচ্ছি। হারে কে সুইটেবল হবে সেটা বারে বারে গিয়ে তবে প্রমাণ করতে হবে। আর ওই হঠাৎ করে টিম তৈরি হয়ে গেল, ফেসবুকে বললো যে হাওড়া স্টেশনে অমুক স্টেশনে চলে আসো, অমুক প্ল্যাটফর্মে চলে আসো, ওই ট্রেনে আমরা যাচ্ছি, সেখানেই প্রথম দেখা হচ্ছে। তো এইটা কোনো রকম বুদ্ধিমানের কাজ না পাহাড়ের জন্য, এখান থেকে তো বিপদ হওয়ার জন্য ওরকম চঞ্চল যে এত খরচা, ভালো রকম খরচা আছে একটা এক্সপিডিশনে। এমনকি আমরা রিসেন্ট শুনতে পাচ্ছি কোনো একজন পর্বতারোহী যিনি এক্সপিডিশনের জন্য এত খরচা করে ফেলেছেন, তার এত দেনা হয়ে গেছে যে সেই দেনার ফলে তাকে স্টল দিতে হয়েছে বইমেলায়, মানে তিনি রীতিমতো সাহায্যের আবেদন জানাচ্ছেন সবাইকে। ব্যাপারটা কেন এরকম হতে পারে যে দেনা হচ্ছে? এটা তো খরচ সাপেক্ষ, আমি জেনেই আসছি। তো আমি কিছু কিছু জায়গায় আমি ইদানিং দেখছি, তাতে আমি যথেষ্ট বিরক্ত। কয়েকজন তো একদম মিথ্যা কথা বলছে। আমি যদি যাই, আমি আজকের দিনেও যদি যাই, আমি দরদাম করে সেটা 22 থেকে 24 লাখ টাকা আমার খরচা হবে। তার মধ্যে আমি নিজের টাকা তো কিছু জোগাড় করবো নাকি? দুনিয়ার লোকে ঘি দেবে তবে আমি ঘি ভাত খাবো? আমি খাবো না, ঘি ভাত খাবো না। আমি কেন মানে অন্যের উপর 100% ডিপেন্ড করে যাব? তার মানে কি? প্রথমেই মিথ্যা। 30 লাখ টাকা তোমার লোন হয়েছে, তারপর তুমি কাঞ্চনজঙ্ঘা যাচ্ছ, ফিরে এসে বলে আমার 55 লাখ টাকা লোন হয়েছে। কেন? তুমি 30 লাখ টাকা লোন শোধ দিতে পারোনি, তোমার কাছে কে আরও 25 লাখ টাকা লোন দিয়েছে? তোমাকে তো টাকাটা জোগাড় করে যেতে হয়েছে। এজেন্সি তোমাকে বিনা পয়সা নিয়ে যাবে না, এজেন্সিকে তার মিনিমাম পয়সাটা তো দিতে হবে। এজেন্সি লাভটা বাদ দিল, একটা লোককে 25 লাখ টাকায় দিয়ে গেলে এজেন্সির 2 লাখ টাকা ম্যাক্সিমাম লাভ থাকে। তার মানে তোমাকে 30 লাখ টাকা জোগাড় করতে হয়েছে। আমি যতটুকু ইনকাম ট্যাক্স বুঝি, আমি যত লোকের মানে প্রফিট লস বুঝি, তাতে এইটা আমার ক্ষুদ্র বুদ্ধিতে হয়ে গেল 55 লাখ, সেখানেও মিথ্যা কথা। আরেকটা এক্সপিডিশন থেকে ফিরে আসি, তুমি বললে আমার 75 লাখ টাকা লোন হয়েছে। আরে তোমার টাকাটা কোথায় তাহলে? আর তুমি লোককে দেবে, রাজ্য সরকার দেবে, কেন্দ্রীয় সরকার দেবে, ব্যাংক দেবে, তুমি মানে কোন তোমার নিজের টাকাটা কেন লাগাচ্ছ না? আমি যদি বলি আমারও ইচ্ছা যে আজকে আমি ফেরারি কারে রেসিং লাগাবো, আমার 2 কোটি টাকা লাগবে। আমি তোমাকে যদি বলি, আমি দর্শকের মারফত, এখানে তোমাদের মারফত দর্শককে বলছি আপনাকে 2 কোটি টাকা জোগাড় করে দিন, আমি তো আমার গাড়ি কেনার সামর্থ্য নেই, আমার একটা 2 কোটি টাকার গাড়ি কিনতে হবে। আমি তোমাদের মারফত আমি দর্শকদের কাছে আবেদন রাখছি, আমি দেখছি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব দিয়ে দেবো, দেখি আমি কত টাকা পাই। তো আমি ফিরে এসে আমি গাড়ি নিয়ে যাব, গাড়িটা আমাকে কে দেবে? আমি ফিরে এসে বলবো আমার 2 কোটি টাকা লোন হয়েছে, আমি গাড়িটা কোথা থেকে পেলাম? তার মানে কি? এইটা একটা আমার মনে হয় এটা একটা না ভয়ঙ্কর বাজে জিনিস হচ্ছে। এবং এইটা আজকে স্টল দিয়ে আমি যদি সেই যুক্তি মানি, আজকে বাড়তে বাড়তে সেটা 90 লাখ টাকা হয়ে যাচ্ছে। আমি শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কারো 90 লাখ, কারো 70 লাখ টাকা লোন আছে। আমি এত বছর ধরে গেছি, আমি কিন্তু 36টা অভিযান করেছি, আমি বলছি আমার লোন নেই। কেন? আমি নিজে যতটুকু জোগাড় করতে পারি, আমার বন্ধুবান্ধব যতটা আমাকে দিতে পারে, আমার স্পন্সররা যতটুকু দিতে পারে, আমি ততটুকুতেই যাই, কারণ এটা আমার ভালোবাসার জায়গা। একটা জায়গা জুড়ে আছে ব্লাইন্ড পার্সন অ্যাসোসিয়েশন, ওরা এখানে কলকাতা এবং আশেপাশে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ওরা কাজ করে। বইমেলাতে একদিন আমি ঘুরছি, তখন আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, হঠাৎ করে একজন বলল, আরে আপনি দেবাশিস বিশ্বাস না? তো আমি একটু অবাক হলাম, আমি তাকে বললাম আপনি চেনেন? হ্যাঁ, আপনাকে তো আমি দেখেই চিনতে পেরেছি। তো আমি বললাম যে দেখে মানে আপনি, আমি দেখছি যে হাতে লাঠি, অন্ধ। তো আমি বললাম আপনি, মানে আমি বলতে পারছি না, আপনি দেখলেন কী করে? আমি বললাম আপনি দেখতে পারেন? বলছে না, আমি রেডিওতে আপনার ইন্টারভিউ শুনেছি, তো আপনার গলা শুনেই আমি বুঝে গেছি। তারপর থেকে ওদের সঙ্গে আমার এতটাই আমার এত মনের মধ্যে গেঁথে গেল ব্যাপারটা, যে আমার সঙ্গে ওরা প্রতিটা প্রোগ্রামে আমাকে ডাকে, ওদের পিকনিক হলেও আমাকে ডাকে। তো লাস্ট কাজ ওরা ব্রেইল প্রেস করেছে, একটা প্রায় 77 লাখ টাকার একটা ফান্ড জোগাড় করা। সেইখানে আমি কিন্তু যতটা পেরেছি, আমি আমার অফিসের অনেকের কাছ থেকে তুলে ব্রেইল প্রেসটা হয়েছে। এই যে আমি বললাম যে ব্রেইল প্রেসের জন্য আমি 77 লাখ টাকা তোলার জন্য ঝাঁপাবো,
কিন্তু আপনি কালকে গিয়ে মিথ্যা কথা বলে আপনি 7 লাখ টাকাও চাইবেন, আমি আপনাকে 1 পয়সা দেওয়ার ব্যবস্থা করব। আমি কিন্তু এইটা মানে একদম আমার খুব ভালো লাগে। আমি যখন যাই ব্লাইন্ড পার্সন অ্যাসোসিয়েশনে আমি সবাইকে বলবো, আমরা তো দেখতে পাই, আমি জানি অন্ধেদের কী যন্ত্রণা, কারণ আমি কয়েকবার মানে ফুল ব্লাইন্ড হয়ে গিয়েছিলাম। সেইটাও মনে হয় আমার মানে আমি ব্যাক অফ দ্য মাইন্ড আমার কাজ করেছিল, তা নাহলে আমি ওদের সঙ্গে এতটা জড়িয়ে গেলাম কেন। একটা ডিভাইস কিনে ওদের জন্য পুরো এভারেস্ট শীর্ষে বাঙালি বইটা বানিয়েছি, যে ওরা খুব খুশি। ওরা একজন শুনলেই আমার অতদিনের মানে খাটনি সার্থক। বইমেলার কথা বলতে মনে পড়ে গেল, এই বইমেলায় আপনার কি বই আমরা পাচ্ছি? হ্যাঁ, এই বইমেলায় অলরেডি শেরপা বলে একটা বই বেরোচ্ছে, আর চোয়ু এক্সপিডিশন, চোয়ু হচ্ছে 6th হাইয়েস্ট মাউন্টেন, সেইটা বেরোচ্ছে। চোয়ু আমার সাকসেস হয়নি, কিন্তু আমি সাকসেস মানে সেই শৃঙ্গের মাথায় পৌঁছানো, যে সো কল সাকসেস, আমি সেটা মনে করি না। অ্যাটেম্প্ট মানেই সাকসেস। ছেলেদের সঙ্গে মানে বাবা হিসেবে কি রাগী না খুব বন্ধুর মতো? সেটা ছেলেরাই বলবে। আসলে আমি কোনো জায়গায় সেরকম রাগি না, হ্যাঁ, সবার কাছেই বন্ধুর মতন। এবং ছেলেরা তো মানে আমার একদম বন্ধুর মতনই ভাবে, এবং ছেলেরা বলে যে আমি হয়তো তাদের থেকেও মানে ছোটো। আর সে 12,000 টাকা খরচা করে 1 বছরে একটা ট্রেকিং না যাওয়ার মতন সেই রকম অবস্থা নেই। কেউ যদি বলে যে, যারা বলছে যে আমার টাকার অভাবে যেতে পারছি না, তার হাতের মোবাইলটা দেখলেই বোঝা যাবে তার হাতে কিন্তু 20,000 টাকা দামের মোবাইল আছে। তার থেকে আমি জানি 10,000 টাকায় ভালো ট্রেকিং করা যায়। এখন বিভিন্ন রকম মাউন্টেনিং কোর্স আছে, যেগুলো কিন্তু 8-10,000 টাকা খরচা করলে মাউন্টেনিং কোর্স 28 দিনের কোর্স করতে পারে সে। তো সেখানে যাক, ইচ্ছাটা থাকতে হবে, আসলে ইচ্ছা। অর্থনৈতিক বাধাটা বাধা না। তুমি একটা কথা বললে যে অর্থনৈতিক বাধা না, তাহলে আমি উঠে আসতে পারতাম না। আজকে আমি লক্ষ লক্ষ টাকার প্রোগ্রাম করছি, সেটা তো অনেক পরে, একদম এন্ড রেজাল্ট। আমি এখন যেটা করছি সেইটা পিছনে ছুটতে হবে না, আমি যেটা শুরু করেছিলাম সেটা থেকে শুরু করুক, তাহলে সেও দেবাশিস বিশ্বাস হতে পারবে। খুব ভালো লাগছে আজকে তোমাদের মারফত আপনাদের কাছে পৌঁছানোর সুযোগ করে দেওয়ার জন্য। আমি বলবো সবাইকে শীর্ষ টাইমসকে আপনারা সাবস্ক্রাইব করুন, আর আরও ভালো ভালো গল্পের ডালি নিয়ে, অনেক ইন্টারভিউ নিয়ে, অনেক নতুন নতুন খবর নিয়ে এরা এগিয়ে আসুক আর আপনাদের কাছে পৌঁছে দিক। আপনাদের সঙ্গে সঙ্গে এরাও ঋদ্ধ হোক ভালো ভালো খবর পরিবেশনে, এই আমার শুভেচ্ছা রইল। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন বেদনার কলি তুমি।